22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার ঘটনার পর থেকে গোটা দেশ চলছে একটি প্রতিহিংসার আগুনে। সবাই নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ঘটনাটি ঘটে যাওয়ার প্রায় 10 দিন কেটে গেছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যেরকম প্রশ্ন তোলা হচ্ছে, বিরোধী এবং পক্ষ সকলেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য আবেদন জানিয়েছে কেন্দ্র সরকারকে। এবং এই মুহূর্তে কেন্দ্র সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য সবাই একজোট হয়েছে। সরাসরি যুদ্ধ পরিস্থিতি কি হবে সেটা কেউই জানে না। ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক অবস্থান কি হবে এবং কি হয়েছে সেটাও আমরা বিগত 10 দিন ধরে দেখেছি। এই মতো অবস্থায় ভারতবর্ষের ভিতর থেকে অনেকে চাইছেন যে আমাদের যে পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ POK জায়গাটি রয়েছে সেটিকে ভারতীয় সেনাবাহিনী যেন এই সুযোগেই দখল করে নেয়। আজকে আমরা খুব সহজ সরল বাংলা ভাষায় বুঝবো যে এই POK সমস্যাটা কবে সৃষ্টি হয়েছিল এবং সেটিকে কি পদ্ধতিতেই বা ভারত সরকার আবার নিজের অধিগ্রহণের মধ্যে আনতে পারে। POK অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরের একটা বড় অংশ দখল করে রেখেছে। কাশ্মীর সবসময় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু 5ই আগস্ট 2019-এ ভারত সরকার জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল 370 যখন বাতিল করেছিল, এরপর থেকেই পাকিস্তানের আরো বেশি খারাপ লাগতে শুরু হয়েছে। আসলে এই 370 জম্মু কাশ্মীরের মানুষদেরকে একটা বিশেষ মর্যাদা দিয়েছিল এবং যার মাধ্যমে তারা নিজেদের সরকার নিজেরাই গঠন করতে পারত। 1947 সালে পাকিস্তান এই কাশ্মীরের একটি অংশকে জোর করে দখল করে রেখেছিল, আর তখন থেকেই ভারত সেটিকে POK অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে এবং পাকিস্তান পক্ষান্তরে সেটিকে আজাদ কাশ্মীর বলে ঘোষণা করে। এই আজাদ কাশ্মীরকে পাকিস্তান তখন দুটি ভাগে ভাগ করেছিল, একটি জম্মু কাশ্মীর ও অন্যটি গিলগিট বালতিস্তান। POK-এর নিজস্ব সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট রয়েছে। এছাড়াও এটি 1974 সালে আজাদ কাশ্মীরের অন্তর্বর্তী সংবিধান আইনের অধীনে শাসিত হয়। 2.2 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত জম্মু ও কাশ্মীরের 30% পাকিস্তান দখল করে রেখেছে। 10% আছে চীনা অবৈধ দখল এবং বাকি 60% আছে ভারতের অধীনে। POK-এর রাজধানী মুজফফরাবাদ এবং এতে 8টি জেলা, 19টি তহসিল এবং 182টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। 1947 সালে যখন ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে, তখন ব্রিটিশরা ভারতবর্ষের রাজ্যগুলিকে ভারতবর্ষে যোগদান বা ভারতবর্ষ থেকে স্বাধীনভাবে থাকার জন্য দুটো অপশনই দেয়। কেউ সেই সময় বেছে নিয়েছিল ভারতবর্ষের সঙ্গে থাকার জন্য, আবার কেউ পাকিস্তানে থাকার জন্য। ঠিক তেমনই কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং সেটাকে স্বাধীন থাকার জন্যই বেঁচেছিলেন। এরপর সেই বছরই জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার রাজা হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এর কারণ ছিল এলাকায় কৃষকদের উপর শাস্তিমূলক কর আরোপ করা। পাকিস্তান এই সুযোগের সদ্ব্যবহার করে তারা 21শে অক্টোবর 1947-এ মহারাজা হরি সিং এর বিরুদ্ধে এই এলাকা থেকে মুক্ত করার জন্য একটা বিদ্রোহ আক্রমণ শুরু করে। মহারাজা হরি সিং এর সৈন্যরা এই আক্রমণ প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়। এই পরিস্থিতি দেখে মহারাজা হরি সিং 24শে অক্টোবর ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের শরণাপন্ন হন। জবাবে সর্দার প্যাটেল বলেন যে ভারত ততক্ষণ পর্যন্ত কাশ্মীরকে সাহায্য করবে না যতক্ষণ না তারা ভারতবর্ষের অংশ হচ্ছে। এরপর মহারাজা হরি সিং 26শে অক্টোবর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করে জম্মু কাশ্মীরকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য সমর্থন জানান। এই চুক্তির অধীনে ভারত এখন জম্মু কাশ্মীরের প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগের জন্য দায়ী ছিল। এরপর ভারত অবিলম্বে শ্রীনগরে নিজেদের সেনা পাঠায় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। ভারতীয় সেনা পাকিস্তান সমর্থিত সেনাকে পিছু হটতে বাধ্য করে। তারপর 1 জানুয়ারি 1948-এ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জম্মু কাশ্মীরের এই ইস্যুটি যথারীতি জাতিসংঘে উত্থাপন করে বসেন। অবশেষে 1949 সালে করাচি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির লাইন স্থাপন করা হয়, কিন্তু পাকিস্তান যে জেলাগুলি দখল করেছিল তা তাদের কাছেই থেকে যায়। কয়েক বছর পর 1963 সালে সিনো পাকিস্তান চুক্তির মাধ্যমে 5000 বর্গ কিলোমিটার ট্রান্স কারাকোরাম ট্র্যাক বা সাক্সগ্রাম ট্র্যাক চীনের হাতে তুলে দেওয়া হয়। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি লাইনকে আনুষ্ঠানিকভাবে LOC অর্থাৎ লাইন অফ কন্ট্রোল বলে ঘোষণা করা হয়। 22 ফেব্রুয়ারি 1994-এ ভারতীয় সংসদে একটি রেজলিউশন পাস করে, যাতে বলা হয় যে জম্মু কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং সেটা
যেটা ছিল ও সবসময়ই থাকবে। 26শে সেপ্টেম্বর 2020-তে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারত আবার একই অবস্থান নিয়েছিল, কিন্তু সম্প্রতি পাকিস্তান আবার গিলগিট বালতিস্তানে অস্থায়ী পঞ্চপ্রদেশ বলে সেটাকে ঘোষণা করে, যা জাতিসংঘের রেজলিউশন, করাচি চুক্তি এবং সিমলা চুক্তি লঙ্ঘন করে। পিওকে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ? কৌশলগতভাবে দেখলে পিওকে পশ্চিমে পাকিস্তান, উত্তর পশ্চিমে খানা করিডোর, আফগানিস্তান, উত্তরে জিনজিয়াং অর্থাৎ চীন এবং পূর্বে কাশ্মীরের সীমানার ভাগ করা হয়েছে। এবার ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে পিওকে পরিষ্কার জল এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এখানে জলবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং মিরপুর ও মুজাফরাবাদে সোনা, কয়লা, চক, গ্রাফাইট এবং বক্সাইটের মতো খনিজগুলোও পাওয়া যায়। ভূ রাজনৈতিক গুরুত্বের কথা বললে চীন প্রায় $50 বিলিয়ন এখানে কিন্তু বিনিয়োগ করে ফেলেছে, এবং যার মধ্যে তারা চীন পাকিস্তান করিডোর তৈরি করেছে, এবং যেটা অবশ্যই এই পিওকের মধ্যে দিয়ে যাচ্ছে। গিলগিট বালতিস্তান আফগানিস্তানের মাধ্যমে ভারতের জন্য একটা মধ্য এশিয়ার প্রবেশদ্বার হতে পারে এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ করিডোরের গুরুত্ব লিঙ্কও হতে পারে। ভারতে অনেক প্রচেষ্টা সত্ত্বেও ভারত পিওকে পুনরুদ্ধার করতে পারেনি। এর অনেক কারণ রয়েছে। প্রথমত, পিওকের পাহাড়ি এলাকা, কখনো সেখানে পৌঁছানো কঠিন, কিন্তু পাকিস্তানি সন্ত্রাসবাদীরা কম উচ্চতার কারণে সহজেই কিন্তু সেখানে পৌঁছে যায়। আর দ্বিতীয়ত, সব থেকে বড় যে কারণটা আমার মনে হয় সেটি হচ্ছে ভারত সবসময় প্রথম আক্রমণ নয় এই নীতিতে বিশ্বাসী। অর্থাৎ ভারত সবসময় অপেক্ষা করে যে পাকিস্তান যেন প্রথম একটি আক্রমণ করে বা প্রথম কোনো ভুল করে। পিওকেতে প্রায় সব জিহাদি এবং চরমপন্থী গোষ্ঠী ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী মনোভাবের সমর্থন করে। এখনকার জাতিগতভাবে অকাশ্মীরি জনগণ নিজেদের কাশ্মীরের সঙ্গে সংযুক্ত করতে পারে না। আরেকটি কারণ হলো চীনের ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড যে প্রজেক্টটা রয়েছে সেটা পিওকের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ পিওকে যদি ভারতবর্ষের মধ্যে আসে তখন কিন্তু চীনের সঙ্গে একটা সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েই যায়। পাকিস্তান, চীন এবং ভারত তিনটেই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। এখন পারমাণবিক শক্তি নিয়ে মানবাধিকার বিষয়টি কতটা দূর পর্যন্ত চলবে সেটি একটি বড় প্রশ্নের মুখে রয়েছে। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে পাকিস্তানের কাছে প্রায় 280 কেজি অস্ত্র গ্রেড প্লুটোনিয়াম মজুদ রয়েছে। এখানে যদি যুদ্ধ হয় তবে পারমাণবিক প্রতিক্রিয়া বিশ্বের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই পিওকে সামরিক শক্তির মাধ্যমে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ ভারতের কাছে। এত কিছু পরেও একটা ভৌগোলিকভাবে রাজনৈতিক পরিস্থিতিকে একত্রিত করে ভারতবর্ষ একমাত্র পারে পিওকে দখল করতে। অর্থাৎ সরাসরি বোঝা যাচ্ছে যে যদি যুদ্ধের মধ্যে পিওকে দখল করতে চায় ভারত, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারত। তবে 22শে এপ্রিলের পর যে ঘটনা বা যে চাপানোতর ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে, সেক্ষেত্রে কিন্তু গোটা বিশ্বে কোন দেশ ভারতকে বা পাকিস্তানকে সমর্থন করবে সেটাও একটা বড় প্রশ্নের মুখে আছে। পাকিস্তান সবসময় নিজেদেরকে ডিফেন্ড করার জন্য প্রমাণ করে যে এই ঘটনাগুলি সম্পূর্ণ ভারতবর্ষে একটি তথ্যচিত্রের মতো ঘটানো হচ্ছে, যেটি সম্পূর্ণভাবে মিথ্যে। আবার অন্যদিকে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের কিন্তু কোনো কিছুই হারানোর নেই। বিগত কয়েকদিন ধরে অর্থাৎ 22শে এপ্রিলের পর থেকে পাকিস্তানের শেয়ার সূচক একটা বড় ধসের মুখে পড়েছে। আর সন্ত্রাসবাদী ইস্যুতে পাকিস্তান সবসময়ই সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। ভারতবর্ষ যাতে পাকিস্তানকে একটা সবক শেখায় সেই নিয়ে দাবি উঠলেও ভারতের তরফ থেকে এখনও বিষয়টিকে নিশ্চুপভাবে রাখা হয়েছে। যদিও সীমান্তবর্তী এলাকাগুলোতে একটা হাই অ্যালার্ট চলছে এবং সেনাবাহিনী যথেষ্ট রণসজ্জায় আছে। সেনাবাহিনীর মুভমেন্ট নিয়ে এই ভিডিওতে আমি অবশ্যই কিছু বলবো না, সেটা ভারতবর্ষের অন্তর্বর্তী প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবুও আমরা আশা করব যে আগামী দিনে যেন 22শে এপ্রিলের মতো এরকম কোনো ঘটনা যাতে না ঘটে যেটা ভারতবর্ষের ভিতরে মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি করে। ভিডিওতে দেওয়া তথ্যগুলি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান, এবং এই রকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।